নাট্যকারদের এখনকার যদি সময় বলি, আমি বলবো যে খুব ভয়াবহ অবস্থা নাট্যকারদের। কারণ আমি তো আমার এই ক্যারিয়ার হয়ে গেল প্রায় 18 বছরের বেশি। তো একটা সময় ছিল নাট্যকারদের বেশ ভালোই অবস্থান ছিল, যে সেখানে অর্থটা একটা ব্যাপার ছিল, যেহেতু দিন চলতে গেলে অর্থ লাগে। তো অর্থ ভালোই অবস্থানে ছিল, টাকা পয়সা আসতো। কিন্তু সেখান থেকে মানে বর্তমানে গিয়ে কাজের অনেক জায়গা, মানে যেটা আগে কম ছিল, হাতে গোনা কয়েকটা চ্যানেল ছিল, সেখানে কাজ হতো। তো চাইলেই কেউ নাট্যকার হয়ে যায়, এটা হয়তো কম হতো। কিন্তু এখন মানে অনেক সুযোগ আছে, যে আপনি চাইলে ইউটিউবে কাজ হচ্ছে, চ্যানেলে কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায়। তো যেটা হচ্ছে কাজের প্রসারটা অনেক হয়েছে, কিন্তু ইনকামের যে ব্যাপারটা, এটা একেবারেই খুব সীমিত পর্যায়ে চলে গেছে। এবং নাটকের বাজেট বলেন, এগুলো এত কমে গেছে যে সেখানে একজন নাট্যকারকে দিন চালানো, মানে এটার পরে ভরসা করে, সেটা খুবই কঠিন একটা অবস্থা। এবং যার জন্য এখন মানে পাশাপাশি আপনি যদি অন্য কিছু করে নাটক লেখেন, তাহলে হয়তো আপনি মোটামুটি সেফ থাকতে পারবেন। কিন্তু এটাকেই যদি প্রফেশন হিসেবে চিন্তা করেন, তাহলে নাটক রচনা করে জীবন ধারণ করাটা এখন অনেক টাফ। এবং আমি বলবো নাটক খুব বাজে অবস্থায় চলছে, এবং নাট্যকারদের অবস্থাও মানে সবচেয়ে খারাপ। নাটক তো সবসময়ই সেটা ছিল। নাটক শিল্প সাহিত্য তো একটা যুদ্ধে, মানে এটা দিয়েও যুদ্ধ হতো। কিন্তু এখন নেই বলবো না, কিন্তু অনেক সীমিত হয়ে গেছে। তবে আছে এখনও নাটক দিয়ে। নাটক তো সমাজের কথা বলে, বিশ্বের কথা বলে, তবে এখনও এটা অস্ত্র হিসাবে আছে। নাটকে একটা সময় তো আমাদের প্রমিত বাংলাটাই চলতো নাটকে, তারপরে আস্তে আস্তে আঞ্চলিকতা ঢুকলো। তো আঞ্চলিকতা দোষের কিছু না, কারণ আঞ্চলিকতা ভাষাতে আঞ্চলিকভাবে তো কথা বলে। প্রমথ চৌধুরী দিয়েই তো আমরা আঞ্চলিকতা সাহিত্যে ঢুকলো, তো এটা দোষের কিছু না। কিন্তু যেটা হলো অপভাষা, মানে আজে বাজে ভাষা, ইঙ্গিতপূর্ণ ভাষা, বিভিন্ন দিয়ে অপসংস্কৃতির যে ব্যাপারটা, মানে যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে গেল। তারপরে যাও, ওখান থেকে একটা পর্যায়ে আমরা কিছুটা বের হতে পেরেছি, এটা সত্য, কিন্তু পুরোপুরি না। একটা শ্রেণী কিন্তু এটা করেই যাচ্ছে। এবং এই যে বিভিন্ন বিদেশি কুরুচিপূর্ণ ইঙ্গিত ভাষা, এই ব্যবহারগুলো হচ্ছে, এবং ইংরেজি বাংলা মিলিয়ে যে একটা জঘন্য, যে জগাখিচুড়ি যে ব্যাপারটা বলি, এই জিনিসটা খুব ভয়ঙ্করভাবে আমাদের নাটকে ঢুকে গেছে। এবং এটা যদি মানে শেষ করা না যায়, এটা যদি টিকে থাকে, তো সেটা যদি এইভাবে চলতে দেওয়া হয়, তাহলে এটা মানে এক সময় নিঃশ্বাস চিরতরে চলে যাবে আর কি। তো যার জন্য এই অপভাষা যেটা বলছি, বা এই যে ইংলিশ বাংলা মিশিয়ে একটা ভাষা, কুরুচিকর ভাষা, কুরুচিকর শব্দ, এই যে ইঙ্গিতপূর্ণ শব্দ, এই নাটক থেকে এই জিনিসগুলো মনে হয় দূর করাটা খুব জরুরি। এবং এটা সবারই মনে হয় উচিত, যে আমাদের বাংলা নাটককে বাঁচানোর জন্য, আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এই জিনিসটা খুব নজর দেওয়া উচিত, যে আমরা এই মানে ভাষার প্রমিত ভাষাটা যত ইউজ করা যায়, আঞ্চলিকতা হতে পারে, সেটা সঠিক আঞ্চলিকতা হোক, কিন্তু মাঝামাঝি দিয়ে, জগাখিচুড়ি দিয়ে, এইটা বন্ধ হওয়া উচিত। এখন কমেডি দোষের কিছু না, কিন্তু ভাড়ামিটা আবার দোষের। তো আমাদের যেটা হচ্ছে, কমেডি থেকে আবার ভাড়ামি হয়ে যাচ্ছে, এটা একটা। এখন সারাদিন মানুষ কষ্ট করে এসে, মনে করেন পরিশ্রম করে এসে, তখন ওই কষ্ট দুঃখ এগুলো মানুষ একটু কম দেখে না, সেটা না অবশ্যই। ভালো গল্প হলে সবাই দেখে, সবই চলে আর কি। কিন্তু আমাদের যেটা হচ্ছে, সারাদিন কষ্ট করে এসে একটু হাসি খুশি হলে দর্শক একটু ভালো, মানে একটু রিল্যাক্স ফিল করে, যে না, সারাদিন কষ্ট করে এসে একটু দেখলাম, ভালো লাগলো। তো গল্প ভালো হতে হবে, মূল কথা। গল্প ভালো হলে দর্শক দেখবে, সেটা কমেডি হোক, ট্র্যাজেডি হোক, ফ্যামিলি ক্রাইসিস হোক, যেটাই হোক, মানে গল্প ভালো হতে হবে, ডায়লগ নির্মাণ ভালো হলে তো দেখবেই। তো কমেডিটা এই জন্য দেখার, যে একটু সারাদিন কষ্ট করে এসে দিন শেষে একটু রিল্যাক্স হওয়ার জন্য, মনটাকে একটু ফ্রি করার জন্যে এখন কমেডি নাটকটা একটু বেশি দেখছে। এখন বেশি করতে গিয়ে আবার সেটা কমেডি থেকে যাচ্ছে না, সেটা অন্য কিছু হয়ে যাচ্ছে, এটা হলো প্রবলেম। প্রডিউসারদের কিছু করার নেই আসলে, কারণ বাজেট নামতে নামতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে। এবং চ্যানেলগুলোতে তো কাজ করে, তাদেরও তো টাকাটা তুলে আনতে হয়।
আপনি একটা নাটকে ইনভেস্ট করবেন, আপনার টাকাটা তো তুলে আনতে হবে। এটা তো মানে শুধু নিজে একটা নাটক বানালাম নিজে দেখলাম সেটা তো না। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি 10 টাকা ইনভেস্ট করবো, হয়তো আমার 10 টাকা ফিরে আসবে না, 11 টাকা আসবে কি 12 টাকা আসবে, বিষয়টা তো এরকম। তো এই যে টাকাটা মনে করেন একটা চ্যানেলে যখন আমি নাটকটা বেচে দিচ্ছি, আমি একটা 10 টাকা খরচ করে একটা নাটক বানালাম আমি চ্যানেলে, এখন ওই চ্যানেল থেকে এই নাটকটার কবে টাকা আসবে এটা আসলে জানেন। এখন প্রোডিউসারকে তো তার টাকাটা তুলতে হবে, এবং একটা টাকা ইনভেস্ট করে সে ফার্স্ট বিল পায় 3 মাস পরে, কোনো চ্যানেলে 6 মাস পরও পায়। তো এই যে 3 মাস 6 মাস এত দীর্ঘ সময় পরে তারপরে টাকা তো ঠিকভাবে দেয় না, বছরের পর বছর নাটক শেষ হয়ে যায়, দেখা যাচ্ছে 2-5 বছর পারিশ্রমিক মানে চ্যানেল থেকে তার টাকা তুলতে, এবং আমরাও সেটা হয়ে যায় হয়তো বছরের পর বছর নাটক শেষ হয়ে গেছে আমরা এখনও টাকা পাই, টাকা হয়তো দিচ্ছে না, দিলেও ছিঁড়ে 2-1 বছর পার হয়ে গেছে আমরা তবুও টাকা পাচ্ছি এখন এই অবস্থা। এই জন্য আমি প্রোডিউসারদের পুরোপুরি দোষ দিব না, কারণ প্রোডিউসাররা না পেলে তারা আপনাকে কোথা থেকে দেবে? প্রথমে তো সে একটা ইনভেস্ট করে, তারপরে চ্যানেল তাকে দিবে, সে আপনাকে দিবে, আমাকে দিবে। তো চ্যানেলই যদি টাকা ঠিকভাবে না দেয় সে কোথা থেকে দেবে? তখন এই সমস্যাটা। যেমন আমি একটা চ্যানেলে একবার একটা নাটক করলাম, খুব ফ্যামিলি এবং অসাধারণ একটা নাটক, মানে খুব পছন্দ করলো চ্যানেল। তো চ্যানেলে যে কোনো কারণেই হোক, পরে সেই সিরিয়াস গল্পটাকে বললো কমেডি করে ফেলেন। এখন একটা সিরিয়াস গল্পকে কীভাবে কমেডি করতে হয়? তো এখানে চ্যানেলেরও একটা দায় থাকে। আমি শুধু প্রোডিউসারদের দিব না, কারণ চ্যানেল থেকেই বলে দেয় আপনি এরকম করেন, এই করেন, এটা করেন না। হ্যাঁ, এই যে চ্যানেল থেকে একটা চাপিয়ে দেওয়া, এইটা হওয়া উচিত না। এবং চ্যানেলে চাপিয়ে দেওয়ার কারণেই প্রোডিউসার চাপায় যে এটা করবেন না, এটা করেন, বা এইটা হলে দর্শক বেশি খাবে। এই প্রেশারটা তখন আস্তে আস্তে আসে, হয়তো ডিরেক্টরকে বলে, ডিরেক্টর রাইটারকে বলে। আমি যখন একটা নাটক লিখছি আমারও কিন্তু দায়বদ্ধতা আছে। আমি শুধু দর্শক তো অনেক খারাপ কিছু দেখে, তাই বলে কি আমি দর্শককে সেটা দেব? সেটা তো না। আমার তো একটা দায়বদ্ধতা আছে, আমার সমাজের কাছে আছে, আমার সন্তানের কাছে আছে, তাই না? আমার সন্তানও তো আমার নাটকটা দেখে যে আমার বাবা এরকম কিছু লেখে, এটা তো হতেই পারে। তো আমারও তো একটা দায়বদ্ধতা থাকতে হবে যে না, আমি এমন কিছু দেখাবো না, এমন কিছু করব না যে শুধু ভিউ হবে বলে বিচ্ছিরি একটা নাম দিয়ে, উদ্ভট একটা নাম দিয়ে আমি একটা নাটক করলাম, হ্যাঁ ভিউ হুমড়ি খেয়ে পড়লো, আমি লাভ করলাম, শুধু সেটা। তারও কিন্তু একটা দায়বদ্ধতা থাকে সবারই, সবার জায়গা থেকে। এবং আপনি কিন্তু ইতিহাসের কাছে আপনি কিন্তু একসময় দায়বদ্ধ থাকবেন, তাই না? আপনি যদি খারাপ কিছু করেন আপনাকে একসময় কিন্তু বলতে হবে যে, শুনতে হবে যে এই মানুষটা এর কারণে আমাদের নাটকের এই সমস্যা। স্ক্রিপ্ট ছাড়া নাটক, একটা ডায়লগ যদি একটা রাইটার লিখে দেয় সেখানে থাকলে আপনি হ্যাঁ যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, হতে পারে যে আপনার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে যে আমার এই সিকোয়েন্সটার উদ্দেশ্যটা এই। কিন্তু যখন আপনার ডায়লগ থাকে না, কিছু থাকে না, তখন আপনি কি বলবেন আপনি তো নিজেও জানেন না। এবং তার জন্য কিন্তু আমরা কিছু মানুষের দিকে আঙুল তুলি যে এই মানুষগুলো আমাদের নাটককে ধ্বংস করে দিচ্ছে, আমাদের স্ক্রিপ্ট লাগতো না, যা খুশি তাই বলতো। তো যার জন্যে স্ক্রিপ্ট দরকার, এবং স্ক্রিপ্টটা ফলো করা উচিত, এবং সমাজের ক্ষতি না হয় এমন কিছু করা উচিত। নাটক যদি সময়ের দর্পণ হয় তাহলে সময়কে তো ধরে রাখতে হবে এই নাটক দিয়ে। তারপরে সময় চাচ্ছে বলে আবার যা খুশি সেটাও করা যাবে না। সময়কে, বর্তমান সময়কে ধরতে হবে, অতীতকে মুছে ফেলে না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু ভেবেই আপনাকে কাজ করতে হবে। তবে আমাদের বাঙালিকে তুলে ধরতে হবে। বাংলা ভাষাটা যেন আমরা নষ্ট হতে না দিই, বাংলা ভাষাটা, বাঙালি কালচারটাকে আমরা ধ্বংস হতে না দিই, যেন এইটাকে আমরা ধরে রাখি। আমাদের গ্রামের একটা বড় পটভূমি আছে, অনেক, মানে গ্রামে তো অসংখ্য গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, শহরে আছে, সেগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা অন্য দেশের অন্য গল্পের বেশি মাথা না ঘেমে আমরা যদি আমাদের গল্পগুলোই বলি, সেটা বলেই আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, অন্য গল্প আমাদের আসতে পারে, কিন্তু সেটা আমাদের গল্পকে ধ্বংস করে বা নষ্ট করে না। আমাদের গল্পটাকে ধরে রেখে, বাঙালি কালচারটাকে ধরে রেখে, আমাদের যে মা বাবা, আমার একটা ফ্যামিলিতে মা বাবা, দাদা দাদি, এই যে ইতিহাসগুলো, ঐতিহ্যগুলো ধরে রাখা, যে আমার একটা পরিবারে দাদা দাদি থাকবে। এখন তো এগুলো উঠে যাচ্ছে, নাটক লিখতে গেলে দাদা দাদি থাকে না, বাবা মাও থাকে না, হ্যাঁ, সন্তান থাকে না, এরকম একটা অবস্থা। এটা কারণ বাজেট, যদিও বাজেটের কারণে, কিন্তু এগুলো থাকতে হবে। কারণ এখান থেকে 50 বছর পরে কেউ যদি নাটক দেখতে চায়,
যে 50 বছর পরে, তখন তো তাকে আমার এই সময়টাকে ধরতে হবে, যে সে তো এটা দেখেই বুঝবে যে 50 বছর আগে এরকম ছিল আমাদের সমাজ। তা আমরা যদি সেইটা না দেখাতে পারি, আমাদের বর্তমান যে সময়টাকে যদি ধরে রাখতে না পারি, তো 50 বছর পরে এসে এইটা তো আর পাবে না। সেইটা ধরে রেখে যদি কেউ লেখালেখি করতে চায়, সেটা আমার মনে হয় ভালো হবে। নতুন যারা নাট্যকার, যারা ভাবছে যে হয়তো আমি নাটক লিখব, তো তাদের আমার পরামর্শ যে এখন আসলে সময়টা খুব ভয়াবহ নাট্যকারদের জন্য। তো যার কারণে এটা যদি কেউ মনে করে যে আমি প্রফেশনালি নিব, যে এটাই রুটি রুজি, এটাই এরকম চিন্তা থেকে থাকলে আসতে গেলে একটু চিন্তা করে আসা উচিত। এখন যেটা মানে এটার পরে ভরসা করে টিকে থাকাটা অনেক টাফ, কারণ নতুনদের তো আসতেই হবে। তো আমরা চলে যাব, নতুনরা আসবে, যেহেতু আমাদেরও অনেক বছর পার হয়ে গেল। নতুন আশায় দোষের কিছু না, কিন্তু এসে টিকে থাকাটা কষ্টকর হয়ে গেছে। যার জন্য যারা নতুন, তাদের আমার অনুরোধ থাকবে, আপনারা আসেন। অবশ্যই আপনারা না আসলে মিডিয়া দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে কি করে? অবশ্যই আসতে হবে, কিন্তু আসতে গেলে একটু চিন্তা বুঝে শুনে আসবেন, শুধু আবেগে আসবেন না। যদি পেছনে একটু থাকে যে ব্যাকআপের কোনো ব্যাপারটা রেখে তারপরে আসেন, তাইলে মানে স্ট্রাগলটা কম হবে, টিকে থাকতে মানে কষ্ট কম হবে। তা না হলে অনেক অনেক কষ্ট করবে।